মা যখন মৃত্যুর দুয়ারে তখনও ছেলে কেন দেশে ফিরছেন না? যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না, তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আসল সত্য ফাঁস। মায়ের করুণ দশা জেনেও যার ভয়ে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। যে দুই কারণে দেশে ঢুকতে পারবে না তারেক রহমান, সবার সামনে হুঙ্কার দিয়ে যা জানালেন সেনাপ্রধান। নাউজুবিল্লাহ, খালেদা জিয়ার অসুস্থতায় লন্ডনে বসে কেমন সিদ্ধান্ত নিলেন তারেক জিয়া? সমালোচকরা তো প্রশ্ন তুলছেনই, খোদ দলের ভেতরেও এখন ফিসফাস। মা যখন মৃত্যুর দুয়ারে তখনও ছেলে কেন দেশে ফিরছেন না? যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না, তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন? তারেক রহমান কি সত্যি ফিরছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ? মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো? চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবছেন দেশে ফেরাটা বুঝি এখনই হয়ে উঠছে না, কিন্তু সময় তো চলে এসেছে। হিসেব বলছে আর দেরি করার সুযোগ নেই। একদিকে মায়ের মৃত্যুসজ্জা, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন। সমালোচকদের মুখ বন্ধ করতে এবং দলের হাল ধরতে তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা। আর অবশেষে জানা গেছে সেই মাহেন্দ্র খনের কথা। কবে ফিরছেন তিনি, কোন বিমানে কখন ল্যান্ড করবেন? এই ভিডিওতে আমরা সেই সম্ভাব্য দিনক্ষণ এবং বেগম জিয়ার শরীরের সর্বশেষ লোমহর্ষক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তারেক রহমানের জীবনের দিকে তাকালে দেখবেন মাত্র 14 বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। মাই তাকে আগলে রেখে বড় করেছেন। তার আপন ভাইও বেঁচে নেই। বাবার ছায়াও মাথার উপর নেই। আপন বলতে পৃথিবীতে এখন শুধু মা। যে কোনো সন্তানই চাইবে মায়ের এই অন্তিম সময়ে তার শিরে বসে থাকতে, মাথায় হাত বুলিয়ে দিতে। কিন্তু তিনি তো শুধু একজন ব্যক্তি, তারেক রহমান নন। তিনি একজন দলের কাণ্ডারি। চাইলে কি সব আবেগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, নাকি এর পেছনে তাকে ভাবতে হচ্ছে শত শত দিক? অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারেক রহমান কেন দেশে আসছেন না। আমি বিষয়টিকে অন্যভাবে দেখি। ভাবুন তো, একজন মানুষের উপর কতটা গুরুদায়িত্ব থাকলে মায়ের মৃত্যুসজ্জার পাশে আসতে গিয়েও তাকে শতবার ভাবতে হয়। কতটা অসহায় হলে একজন সন্তান মায়ের শেষ সময়ে কাছে আসতে পারে না। না বাবা, না ভাই। এখন মাও যদি বিদায় নেন, তবে এই ক্ষত তিনি সারা জীবন বইবেন কি করে? তবে দলের অতি গোপনীয় একটি সূত্র বলছে সব পরিকল্পনাই বদলে গেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন। আগের সব রাজনৈতিক ছক ও কৌশল পাল্টে ফেলা হয়েছে। ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। নির্দিষ্ট তারিখটা হয়তো এখনো অফিসিয়ালি বলা হচ্ছে না, তবে সেটা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেও হতে পারে। বর্তমানে বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এই অসুস্থতার খবর দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। লন্ডনে বসে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখছেন। ডাক্তার জবাইদা রহমান নিজেও একজন চিকিৎসক। তিনি মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি আপডেট নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা যেমন প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার হাসপাতালেই অবস্থান করছেন। এরই মধ্যে আপনারা দেখেছেন গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভিড় জমাচ্ছেন হাসপাতালের করিডোরে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তারেক রহমানের শীঘ্রই দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই। আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহই তারেক রহমানের সম্ভাব্য ফেরার সময় হিসেবে আগে থেকে ধারণা করা হচ্ছিল। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন। 17 বছর পর দলের শীর্ষ নেতার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা, বাসভবন সংস্কার এবং অফিস সজ্জার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা ছিল সৌদি আরবে ওমরা পালন শেষে লন্ডন হয়ে সরাসরি ঢাকায় ল্যান্ড করবেন তিনি। কিন্তু মায়ের হঠাৎ এই চরম অসুস্থতা পুরো ছক উল্টে দিয়েছে। শীর্ষ নেতাদের মতে এখন আর রাজনীতির হিসেব কষার সময় নেই। পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে হয়তো নির্ধারিত সময়ের আগেই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরতে হতে পারে। এদিকে তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ায় দলের অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। একজন লিখেছেন, জনাব তারেক রহমান, শুধু একটু শুনুন, হাতটা হৃদয়ের উপর রাখুন, চোখ বন্ধ করুন। ভাবুন আপনার মা, যিনি এই দেশের আপসহীন নেত্রী, আজ কতটা নাজুক অবস্থায় মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মায়ের পাশে যদি তার নিজের সন্তানই না থাকে, তবে আর কবে থাকবেন? বিকল্প হিসেবে আপনি ছাড়া আর কে আছে মায়ের পাশে? সত্যি তো, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব নেতাই মাঠের ঝড়ে ব্যস্ত। হামলা, মামলা, গ্রেফতার কিছুই যখন থামাতে পারেনি, তখনও মায়ের শেষ প্রান্তের এই কঠিন সময়ে আপনি যদি কাছে না থাকেন, তবে এই আক্ষেপ ঘুরবে কবে? বিএনপির কর্মীরাও নেত্রী হাসপাতালে কাটানো এই পরিবারহীন একাকিত্বের
সময়টা কোনোদিন ভুলতে পারবেন না। হায়াত মউত মানুষের হাতে নয়, সম্পূর্ণ আল্লাহর হাতে। তাহলে কিসের ভয়? আল্লাহ তো বলেছেন কোনো প্রাণী তার অনুমতি ছাড়া মারা যেতে পারে না। মায়ের এখন চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন সন্তানের ছায়া। সন্তানের হাত চেপে ধরে শ্বাস নেওয়াটা অনেক সময় চিকিৎসার চেয়েও বড় ঔষধ হয়ে দাঁড়ায়। দর্শক, আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রাজনীতির সব ভেতরের খবর সবার আগে জানতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ফিরে আসছি মূল আলোচনায়। আজ মায়ের এই পরিস্থিতি এবং দীর্ঘশ্বাস বিএনপি নেতাকর্মীদের এক বড় আকুতি হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করছেন তারেক রহমান পাশে দাঁড়ালে শুধু একজন মা শান্তি পাবেন না, পুরো দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বেগম জিয়ারের শারীরিক অবস্থার দিকে তাকালে দেখা যায় ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট, এরপর নিউমোনিয়া, এর সঙ্গে যুক্ত হয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সব জটিলতা। চিকিৎসকরা বলছেন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবছেন, কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের উপযোগী কিনা সেটাই বড় চিন্তার বিষয়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ারের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা পাননি। সন্দেহ করা হচ্ছে কারাগারে থাকাকালীন তাকে স্লো পয়জনিং বা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা। সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এমন ভয়াবহ অবনতি কেন ঘটল, এর জবাব একদিন আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে। বেগম খালেদা জিয়া কখনো নিজের মাথা নত করেননি। ক্ষমতার লোভ বা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও তিনি দেশের মাটি কামড়ে পড়েছিলেন। ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি। ক্ষমতার দম্ভের চেয়ে মানুষের হৃদয়ের ভালোবাসায় যে বড়, খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি অনেকদিন এদেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। এখন প্রশ্ন হলো, তারেক রহমানকে আবেগের ডাকে সাড়া দেবেন নাকি রাজনৈতিক কৌশলের জন্য অপেক্ষা করবেন? মায়ের এই অন্তিম সময়ে তিনি কি সব বাধা ডিঙ্গিয়ে দেশে ফিরবেন নাকি দূর প্রবাস থেকে চোখের জলে বিদায় জানাতে হবে মাকে? দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমানের কি এখনই সব মিলিয়ে দেশে ফেরা উচিত নাকি নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত? হাসপাতালে মায়ের করুণ অবস্থার খবর পাওয়ার পরও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে না আসা নিয়ে আবারও নতুন আলোচনার জন্ম হয়েছে। লন্ডনে অবস্থানরত এই রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ সূত্রগুলো যদিও পরিস্থিতিকে সংঘাতময় ও জটিল বলে আখ্যা করে, তবুও জনমতের প্রশ্ন থেমনি, একজন ছেলের কাছে মায়ের চেয়ে বড় ভয় হতে পারে কি, নাকি রাজনৈতিক বাস্তবতায় তাকে আটকে রেখেছে? সব মিলিয়ে পুরো ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঢাকার এবারকেয়ার হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নাজুক। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বলছে বয়সজনিত জটিলতা, দীর্ঘদিনের লিভার সমস্যা, পাশাপাশি সাম্প্রতিক শ্বাসকষ্ট, সব মিলিয়ে পরিস্থিতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত। কেবিনে বিশেষায়িত পর্যবেক্ষণের মধ্যে থাকা এই নেত্রীর পাশে সন্তানদের কেউ নেই। এই তথ্য জনমতকে আরও আবেগপ্রবণ করে তুলেছে। দলের ভিতরে বাইরে আলোচনা, তারেক রহমানকে আসলেই দেশে ফিরতে চাইছেন না নাকি পরিস্থিতি তাকে ফিরতে দিচ্ছে না? লন্ডন থেকে বিএনপি নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো দীর্ঘদিন ধরে তিনি দিয়ে আসলেও ব্যক্তিগত জীবনে এমন সংকটময় মুহূর্তে তার অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দলের কিছু জ্যেষ্ঠ নেতা দাবি করছেন দেশে ফেরার ব্যাপারে তারেক রহমানের ভয় রাজনীতি থেকে নয়, বরং সম্ভাব্য আইনগত জটিলতা থেকেই। আবার বিরোধী মতের একটি অংশ বলছে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক পরিবেশই তার জন্য বেশি অনিশ্চিত, যেখানে যে কোনো পদক্ষেপ বহুমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অন্যদিকে লন্ডন ঘনিষ্ঠবৃত্তের দাবি তারেক রহমান প্রতিনিয়ত মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখছেন। চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, পরিবারের সদস্যদের সঙ্গে নন-স্টপ যোগাযোগ, সবই চলছে নিয়মিত। তবে দেশে ফেরার প্রসঙ্গ উঠলে কথোপকথন দ্রুত গা ঢাকা দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে তিনি এমন এক অবস্থানে আছেন যেখানে প্রত্যাবর্তন মানে আরেকটি বড় বিতর্কের ঝড়, আর বিদেশে অবস্থান মানে দলীয় সমর্থকদের বিরক্তি, যেন দুদিকেই অচল সড়ক। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মানবাধিকার কর্মী, পেশাজীবী, এমনকি সাধারণ সমর্থকেরাও। বহু মানুষের একটাই প্রশ্ন, মা যখন সংকটময় পরিস্থিতিতে তখন ছেলে কিভাবে দূরে থাকে? কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছেন যতক্ষণ না তিনি নিজেই সরাসরি সিদ্ধান্ত দেন, এই প্রশ্নের সঠিক উত্তর কেউই জানবে না। পরিবার বলছে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, তবে দেশে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেননি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের ব্যাখ্যা, আবেগ, সমালোচনা, আবার সহানুভূতিও। অনেকে বলছেন রাজনৈতিক প্রতিপক্ষের চাপ বা আইনি প্রক্রিয়ার ভয় হয়তো তাকে আটকে রেখেছে। অন্যদিকে কেউ কেউ মনে করেন দেশে ফিরলে দলের ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে, যা তিনি এই মুহূর্তে করতে চান না। এমনকি আরেকটি মত উঠে এসেছে, তিনি নাকি আন্তর্জাতিক আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন
ভবিষ্যৎ পদক্ষেপ কি হওয়া উচিত তা ঠিক করতে। দলের কর্মীদের মধ্যে দোটানা, কেউ চান তিনি দ্রুত দেশে এসে দলের রাজনৈতিক গতি ফিরিয়ে আনুন, কেউ আবার আশঙ্কা করছেন তার ফিরে আসা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে, বিশেষ করে যখন দেশের রাজনীতি অস্বাভাবিকভাবে উত্তেজনাপূর্ণ। এসবের মাঝে হাসপাতালে শুয়ে থাকা বেগম জিয়ার নিঃশব্দ উপস্থিতি যেন পুরো রাজনৈতিক পরিস্থিতিকে আরো ভারী করে তুলেছে। সব শেষে যা স্পষ্ট, ঘটনার মূল সত্য কোথাও মাঝামাঝি লুকিয়ে আছে। লন্ডনে থাকা বিএনপি চেয়ারম্যানের সামনে এখন দুটি পথ, একটি আবেগের, একটি রাজনীতিক। তিনি কোন পথ বেছে নেবেন, কখন সিদ্ধান্ত নেবেন, কিংবা আদৌ নেবেন কিনা, এই প্রশ্নের উত্তর আপাতত অজানা। তবে তার মায়ের শারীরিক অবস্থার প্রতিটি আপডেটের জন্য তাকে আরেকবার ভাবতে বাধ্য করেছে। আর দেশের মানুষ প্রতিটি সংবাদে চোখ রাখছে এমন সম্ভাবনার দিকে যার বাস্তবতা এখনো ধোঁয়াশায় আসায়। নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার রাতে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই তথ্য জানান। দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, কয়েকদিনের মধ্যেই বিএনপি জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ, যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজ বিরোধী। এই জোট প্রার্থী দিবে ৩০০ আসনে। তিনি আরও বলেন, যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার পায়তারা চলছে। হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের উপর হামলার করা মামলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। কয়েকজনকে শনাক্ত করা গেলেও বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। সোমবার বিকেলে সদর থানায় আবুল সরকারের আহত এক ভক্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এদিকে এই ঘটনায় বিকেলে মানিকগঞ্জ প্রেস ক্লাবে জেলার সর্বস্তরে আলেম ওলামা ও তৌহিদি জনতা এর ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। মামলার এজাহারও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিউরে পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ। এর জেরে গত বুধবার রাতে মাদারীপুরে একটি পালাগানের আসর থেকে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়। রবিবার সকালে আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তার ভক্ত অনুসারীরা। একই সময় জেলার সর্বস্তরে আলেম উলামা ও তৌহিদি জনতা এর ব্যানারে মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাউল শিল্পী ও ভক্তদের বেলা ১১টার দিকে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়। পরে সকাল 10টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করে আলেম ওলামা ও তৌহিদি জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণে প্রধান ডাকঘর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শহরের দক্ষিণ স্বায়ত্ততা এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে প্রায় অর্ধশত ভক্ত অনুসারীদের কেউ চা পান করছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে বেলা 11:15টার দিকে আলেম ওলামা ও তৌহিদি জনতা এর ব্যানারে থাকা একদল ব্যক্তি লাঠি সোঁটা ও ইটপাটকেল নিয়ে বাউল শিল্পী ও ভক্তদের উপর হামলা করে। এতে ৩ জন ভক্তসহ 4 জন আহত হয়। সদর থানার ওভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হামলার ভিডিও দেখে আসামিদের পরিচয় নিশ্চিত ও তদন্ত চলছে। জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তবে বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। রাষ্ট্রপতি করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গভীর রাতের অন্ধকারেও আলোড়ন তুলেছে এক চরম রাজনৈতিক ঘোষণা। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জাতীয় সম্প্রচারে সরাসরি এক ভাষণে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। রাস্তায় রাস্তায় চড় হতে শুরু করেছে হাজারো মানুষ, কেউ উৎফুল্ল, কেউ হতবাক, কেউ আবার ক্ষুব্ধ। ক্ষমতার পালাবদলের এমন নাটকে অধ্যায় এর আগে আর দেখা যায়নি। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক। তাই সংবিধানের ৫২ ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি। ডক্টর ইউনূসের এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী। এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন। সন্ধ্যা থেকেই বঙ্গভবনে ছিল ব্যতিক্রমিক গতিবিধি। একাধিক কালো গাড়ির রাষ্ট্রীয় গোপন বৈঠক, সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে। রাত ৯টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন।
সূত্রে জানা যায়, তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। তার কণ্ঠে ছিল দায়িত্ববোধ ও আবেগ ও সংকল্প। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি, বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে। আমার জীবন, আমার রাজনৈতিক লড়াই, সবকিছু বাংলাদেশের জনগণের জন্য। আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না, বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন। নয়াপল্টন, গুলশান, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, যশোর সর্বত্র শুরু হয় আনন্দ মিছিল। ঘটনার মাত্র 2 ঘন্টার মধ্যেই ঢাকা শহরের সক্রিয় হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা। আমেরিকান, ব্রিটিশ, ভারতীয় ও চীনা দূতাবাস পৃথকভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে আমেরিকার রাষ্ট্রদূত বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে, যে কোনো ক্ষমতার পরিবর্তনে জনগণের ইচ্ছায় হতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে। ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর রাত 12:01 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বঙ্গভবনের স্বেচ্ছিত কক্ষে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস, সেনাপ্রধান, প্রধান বিচারপতি এবং বিএনপির শীর্ষ নেতারা। দেশজুড়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন পুরনো রাজনীতির নতুন রূপ, আবার কেউ বলছেন এইটাই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্রের জাগরণ। রাজনৈতিক বিশ্লেষক আনিসুল হক বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হলেও খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং দেশের অস্থির পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিত্বকেই সামনে আনার সময়ের দাবি ছিল। তবে আগামী কয়েক সপ্তাহই বলে দেবে এই পদক্ষেপ কতটা স্থায়ী এবং বাংলাদেশে আজ এক নতুন ইতিহাসের সূচনায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা। এই ঘটনায় কি নতুন ভোট, নতুন সরকার নাকি নতুন সংঘাতের সূচনা করবে, সময় দেবে তার উত্তর। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে এসব তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গতকাল এ শুনানি অনুষ্ঠিত হয়। পরে অভিযোগ গঠন বিষয়ে অসমপক্ষের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকালের বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি। গতকাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর ছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম, বি.এম. সুলতান মাহমুদ প্রমুখ। এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্য জানতে চান। এ সময় শুনানিতে আমির হোসেন বলেন, এটি একটি ঐতিহাসিক মামলা। তিনি এ মামলার নথিপত্র 25 জন পেয়েছেন। প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সময় পাননি। তাছাড়া তিনি অসুস্থ ছিলেন, তাই তার প্রস্তুতির জন্য 15 দিন সময় প্রয়োজন। আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে চাইলে মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ। পরে ট্রাইব্যুনাল 6 দিন সময় মঞ্জুর করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিন আসামি পক্ষ যুক্তি তুলে ধরবে। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন, এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে খালাস করার জন্য তার আপ্রাণ চেষ্টা করবে। এক প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, তিনি মনে করেন তার শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক নয়। অভিযোগগুলো সঠিক না বিধায় তিনি ট্রাইব্যুনালে ডিসচার্জের আবেদন করবেন। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে কথোপকথনের অডিও ভাইরাল হলে গত ৩০ এপ্রিল তাদের বিষয়ে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। তাদের হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ২৫ মে নির্ধারিত তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি। পরে দুই আসামিকে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্দেশ অনুযায়ী দুটি সংবাদপত্রের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপরও তারা হাজির হননি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ২২৭টি মামলা হয়েছে। শেখ হাসিনা গাইবান্ধা আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের সঙ্গে কথোপকথনে বলেছেন, যারা মামলা করেছে তাদের মারার লাইসেন্স পেয়ে গেছি। এদের বাড়িঘর ভাঙচুরের জন্য নির্দেশ দেন তিনি। পুলিশ কর্মকর্তাদেরও হুমকি দেন। কথোপকথনের মাধ্যমে তদন্ত সংস্থার কাছে স্পষ্ট হয়েছে, এরা দুজন শেখ হাসিনা ও শাকিল আহমেদ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবেন।